This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা আপনার কথা বলতে হাজির। ঠোঁট কাটা থাকবে পাক্কা ১ ঘন্টা। এ যেন শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। ভাসতে ভাসতে চিঠি নবান্ন থেকে যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে, স্বাস্থ্য ভবন থেকে চিঠি ভাসতে ভাসতে নবান্নতে। নিট ফল কি? জিরো। একটু আগে সাংবাদিক বৈঠকে যা বার্তা এলো তাতে মনে হচ্ছে খোলা মন আর শর্তের লড়াই চলছে এখন। চিঠি পাল্টা চিঠি, আবার চিঠি, সেই আবার চিঠিরও আবার পাল্টা। চিঠি গেল, চিঠি এলো, চিঠি চাপাটিতে স্নায়ু যুদ্ধ টান টান হলো। দেখুন, সোমবারই ডেডলাইনটা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরই নবান্নের বৈঠক থেকে আলোচনার দরজা খোলেন মুখ্যমন্ত্রী, বলেন বৈঠকে আসুন। তারপর আন্দোলনকারীদের পাল্টা ডেডলাইন। তারপরও গঙ্গা দিয়ে জল গড়াচ্ছে তো গড়াচ্ছেই। স্বাস্থ্য সচিবের বার্তায় কাজ হয়নি। তারপর আজই আলোচনায় বসতে চেয়ে চিঠি দিলেন মুখ্য সচিব। তারপর আন্দোলনকারীদের পাল্টা চিঠি গেল মুখ্য সচিবের কাছে। সেখানে বৈঠকের জন্য আবার 4খানা শর্ত। কি কি? প্রথম, বৈঠকে আন্দোলনকারীরা পাঠাতে চান অন্তত 30 জন প্রতিনিধিকে। দ্বিতীয়, স্বচ্ছতা রক্ষার কারণে বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। তৃতীয়, 5 দফা দাবির ওপর আলোচনা করতে চান। আর চতুর্থ, বৈঠকে মুখ্যমন্ত্রীকে থাকতে হবে। তাহলে চিঠির পাল্টা চিঠি, পাল্টা 4 শর্ত। ক্রোনোলজিটা দেখুন। সোমবার মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, আর মঙ্গলেই স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। তারপর বল গড়ালো আলোচনার জট খোলার। মঙ্গলবার বিকেল 5টার ডেডলাইন তখন ওভার। আন্দোলনের চড়া সুর। সন্ধে 6:12। ইমেলে বার্তা স্বাস্থ্য সচিবের। এদিকে অবস্থান স্পষ্ট করছেন আন্দোলনকারীরা। ওদিকে নবান্নে সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে। 6:10 ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। ডিএইচএস, ডিএমই এবং হেলথ সেক্রেটারির পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারির মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। তারপর আন্দোলনকারীরা উত্তর দিলেন বুধবার দুপুরে। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল 6:12 সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয় তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। আমরা আজ ভোর 3:50 মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। স্বাস্থ্য সচিবের চিঠি, পাল্টা চিঠি আন্দোলনকারীদের। চিঠি ভোর 3:49। সেখানে 5 দফা দাবির উল্লেখ রয়েছে। বলা হয়েছে বৈঠকে যাবেন অন্তত 30 জনের প্রতিনিধি দল। 30 জনের প্রতিনিধি দল, আই রিপিট 10 জন নয়, 30 জন। তার কারণ গোটা রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এখানে এসে পৌঁছেছেন আমার পেছনে। তাই তাদের সঙ্গে যদি তিনি বৈঠক করতে রাজি হন, এবং সে বৈঠক করতে হবে কি ওপেন ম্যানারে, কোনো ক্লোজ ডোর মিটিং হবে না, ক্যামেরার সামনে। মঙ্গলবার স্বাস্থ্য সচিবের ইমেলে উল্লেখ ছিল সর্বোচ্চ 10 জন প্রতিনিধির কথা। সেই জায়গায় প্রতিনিধির সংখ্যা 30 জনের দাবি আন্দোলনকারীদের, আর বৈঠকের লাইভ টেলিকাস্ট। তাহলে স্নায়ু যুদ্ধ টান টান। অর্থাৎ স্নায়ু যুদ্ধে এখন
জুনিয়র ডাক্তাররা চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রীর উপর। সরকারের তরফ থেকে কি কোনো প্রত্যুত্তর আসবে? এখনো জুনিয়র ডাক্তাররা পাননি, আসলে পরবর্তী পদক্ষেপ। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সারাক্ষণ না ভয় হতে থাকে। দেখুন মূল দাবিটা কিসের? জাস্টিসের তো। স্নায়ুযুদ্ধ চলছে, কে কার ওপর বেশি চাপ তৈরি করতে পারে। কিন্তু কোথাও পুরো ব্যাপারটাই চিঠি চালাচালিতে হারিয়ে যাবে না তো? পাল্টা চিঠি, তার পাল্টা চলছে। যা দেখলেন তার পাল্টা আসতেও দেরি হয়নি। এবার চিঠি দিলেন মুখ্য সচিব, ছবিটা দেখাবো। সেখানে সুপ্রিম কোর্টে কাজে ফেরার নির্দেশের উল্লেখও ছিল, সেই সঙ্গেই ছিল বৈঠকে আসার ডাক। সন্ধে 6টা, আজ সন্ধে 6টায় আন্দোলনকারী ডাক্তারদের নবান্নে আসার কথা লেখেন মুখ্য সচিব। বলেন 12 থেকে 15 জন আসতে পারেন বৈঠকে। মুখ্য সচিবের চিঠি পেয়ে ফের আলোচনায় বসান আন্দোলনকারীরা। তারপর পাল্টা চিঠি দেন তারা, সেখানেই লেখেন 4 শর্তের কথা। অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয়, এটা যেন এনশিওর করা হয়। অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। বৈঠকে থাকতেই হবে মুখ্যমন্ত্রীকে। সোমবারই আলোচনার দরজাটা খুলেছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন কিছু বলার থাকলে অলওয়েজ ওয়েলকাম। সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। সোমবারই আলোচনার দরজা খোলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই দিনই আন্দোলনকারী ডাক্তারদের কাজে ফিরতে ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর মঙ্গলবার আন্দোলনকারীদের স্বাস্থ্য ভবন অভিযান। তারপরে বৈঠকে আসতে ইমেল স্বাস্থ্য সচিবের। জুনিয়র চিকিৎসকরা মানেননি বটে, তবে বুঝিয়েছিলেন আলোচনায় রাজি তাঁরাও। তার দিক থেকে সদর্থক বার্তা আসলে আমরা অবশ্যই বিবেচনা করে জানাবো। তিনি কি মুখ্যমন্ত্রী হলে মুখ্যমন্ত্রী হতে পারে, যে মনে করবেন তার দিক থেকে আমরা যেটা পরিষ্কার বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে মনে করবেন যে যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন, তিনি তার দিক থেকে যদি বার্তা আসে তাহলে আমরা বার্তা বিবেচনা করে দেখব। জট খুলতে আলোচনা। মঙ্গলবারই চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রীও। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন। ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার, আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না। এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসুন। বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী, আবার অধীর চৌধুরীর নিশানাতেও। বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোয়ার তুমি ছেড়ে সিধা স্বাস্থ্য ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুন। আপনি জনপ্রতিনিধি, তার বেশি কিছু নন। আপনি জনপ্রতিনিধি ছাড়া কিচ্ছু নন। বুধবার সন্ধ্যেতেই আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, বৈঠকে থাকতেই হবে মুখ্যমন্ত্রীকে। এটা যেন এনশিওর করা হয়। অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে আন্দোলনকারীদের দাবি। তাহলে বৈঠকের বল গড়ালো কি? মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো। একটা কথা আছে যে ওয়ারিং অ্যান্ড টায়ারিং, সময় নাও, আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হলে বশীভূত হবে। দেখুন, জুনিয়র ডক্টর আন্দোলনের যে বিষয়টি বা তাদের যে প্রক্রিয়াটা চলছে, এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে খুব স্পষ্ট করে বলেছি যে জুনিয়র ডক্টরদের যে মূল ক্ষোভ, মূল ন্যায় বিচারের দাবি, তার সঙ্গে আমরা সহমত। আন্দোলনকারীদের সঙ্গে
আলোচনা যে মুখোশ তিনি পড়েছেন, প্রমাণ করতে চাইছেন যে তিনি আন্তরিকতার সঙ্গে সমাধান করতে চান, তাই তিনি আলোচনা করতে চান। দেখুন, যদি তাই হতো, তা যদি সদিচ্ছা থাকতো, আন্তরিকতা থাকতো, তাহলে 32 দিন কেন তাকে সময় নিতে হলো? আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো, এবং সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে চিফ সেক্রেটারিকে দিয়ে একটা অর্ডার করে দেওয়া যে আপনাদের যে 6টা দাবি আমরা মেনে নিলাম। সমস্যা যেটা সাধারণ মানুষের উপর চাপছে, ফলে তার থেকে এই সমস্যাটা কাটুক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও চান। ফলে এই মুহূর্তে যে প্রক্রিয়াটা চলছে আমরা তার উপর কোনো মন্তব্য করছি না। যে মিটিংয়ের প্রস্তাব এসছে, যদি সেখানে যাই, আমরা কোনোরকম কনক্লুশনে সেখানে পৌঁছবো না। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব, আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো। তার মানে আলোচনায় বসলেই ওখানে সিদ্ধান্ত নয়, আবার মঞ্চে ফিরে সিদ্ধান্ত। এদিকে নবান্নে সাংবাদিক বৈঠকে বসলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। তারপর আলোচনার শর্ত বনাম খোলা মন, এই নিয়েই চলল। ওরা আমাদের এই যে মেল আমরা পাঠিয়েছিলাম, তাতে ওরা আজকে রেসপন্স সেরকম প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম, ওরা মিটিং এর জন্য আসেননি। যেখানে যেখানে যে যে কাজ করার প্রয়োজন এটা করব, এই উদ্দেশ্য নিয়েই আজকে মেলও পাঠানো হয়েছিল। শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত আন্দোলনের যে দাবি দাওয়া উঠে এসছে, এই দাবি দাওয়ার সাথে সমগ্র জনমত এবং জনগণ এতে সম্পৃক্ত হয়েছেন। তাহলে সেই জায়গা থেকে এই দাবি না মেনে নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। এই আলোচনা নিয়ে একটা টানাটানি হচ্ছে, এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র। আসলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হন, তার জন্যই বারবার অনুরোধ করা হচ্ছে। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না। কোনটাকে শর্ত বলা যায়, কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায়, সেটা আপেক্ষিক একটি বিষয়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি, উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন, বা উনি যেটাকে শর্ত ভাবছেন সেটাকে আমরা খোলা মনে আলোচনা ভাবছি। তাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব সুস্পষ্ট। সাইমালটেনিয়াসলি চলতে পারে না, অর্থাৎ খোলা মন নেই, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না। প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে, কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন। আবারও বলছি, আমরা যে মেল রিপ্লাই করেছি, যদি সেই সমস্ত শর্তগুলো, আবারও বলছি, শর্তগুলো মেনে নিয়ে যদি আলোচনা হয়, আমরা সদা প্রস্তুত আলোচনার জন্য। বাট আমরা আশা করব কি ওরা এখনো মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে, আমাদের যে আপিল আছে, এটাকে সাড়া দিয়ে কাজে ফিরে আসবে। মানুষের প্রতি যে ওদের দায়িত্ব আছে ওটা সুন্দরভাবে পালন করবেন। করতে চাইছি, আমরা খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত, এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি। যদি সদর্থক পদক্ষেপ আসে, আমরা অবশ্যই আলোচনার জন্য যাব, এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া রেখে আমরা আলোচনা করব। কি মনে হচ্ছে, আলোচনা হবে নাকি খোলা মন নিয়ে বসে থাকবে সরকার, আর ওই খোলা মনে রাজনীতি খুঁজবে আন্দোলনের পিছনে? সরকার বলছে আন্দোলনের পিছনে রাজনীতি, ডাক্তারদের সে কথা বলে নোবেল প্রফেশনের কথা মনে করাচ্ছে সরকার। এতদিন ধরে চলছে যে আন্দোলন, এই ডাক্তারদের পাশে গিয়ে বসছেন যে সাধারণ মানুষ, বাড়ির গৃহবধূ, কলেজ পড়ুয়া, এই সবটা রাজনীতি?
একেই বলে খোলা মন? প্রশ্ন থাকলো, তবে একেই বুঝি বলে এক পা এগোনো আর দুপা পিছনো, ইউটার্নও বলতে পারেন। কি বলছি? উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের কথা একটু মন দিয়ে শুনুন, আপনি নিজেই বুঝবেন। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আমরা ডিসকলেজিয়েট করব। যে ইন্টার্নদের নাম এসছে তাদের বেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের সাসপেন্ড করে দেয় ইন্টার্নশিপ থেকে। যারা হাউস স্টাফ যাদের নামে অভিযোগ এসছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তাদের হাউস স্টাফশিপ আমরা টার্মিনেট করে দেবো। Expelled white memo number PCM 2425 would be temporarily withheld and placed for review at the full bench of the college council. এই যে দুটো বক্তব্য, মাঝে 24 ঘন্টারও ব্যবধান নেই। থ্রেট কালচারে 5 জুনিয়র ডাক্তারকে বহিষ্কারের যে সিদ্ধান্তের কথা গতকাল ঘোষণা করে অধ্যক্ষ সাহেব দেখাতে চেয়েছিলেন মেরুদণ্ড সোজা টান টান, রাতারাতি মেরুদণ্ড কি হারিয়ে গেল? দেখুন, পরিবর্তন করা তো হয়নি, উইথহেল্ড করা হয়েছে। উইথড্রল এন্ড উইথহেল্ড মধ্যে ডিফারেন্স আছে। যাদের নাম এখানে আছে তাদের যেহেতু ছেড়ে চলে যেতে বলা হয়েছে এই অর্ডারটায়, তো সেই জন্য এই রাত্রে ওদের যাওয়া একটা প্রবলেম হতে পারে, এইটা আমরা ফিল করেছি। ভুল সিদ্ধান্ত নেওয়া হয়নি, ঠিক আছে, ওই সিদ্ধান্তটা ভালো করে এক্সপ্লেন্ড ছিল না। কোনো না কোনো থ্রেট কালচার জন্য, না কোনো প্রেশার জন্য। স্টুডেন্টস যেহেতু খুবই অ্যাংজাইটিতে ছিল, তাদের মেন্টাল স্ট্যাটাসকে মদ্দেনজর রাখতে हुए এই মিটিংটা ডাকা হয়েছে। এইক্ষুনি যার কথা শুনলেন তিনি নতুন ডিন অধ্যক্ষ। এটা পরিষ্কার যে তারা নরম হয়েছেন, কিন্তু সত্যি কি আজ সিদ্ধান্ত বদল হয়নি? হয়েছে তো, ছিল বহিষ্কার, এবার হলো সাসপেন্ড। তাহলে দণ্ড লঘু হলো না? Shall be suspended from the academic activities for 1 semester period of 6 months, during which they shall not be allowed to attend classes and not be allowed inside the campus of the college. দেখুন, ঠোঁটকাটা যেখানে দুর্নীতির গন্ধ, অস্বচ্ছতার ছবি পায়, সেখানে হাত ধুয়ে পড়ে। আমাদের কোনো অভিসন্ধি নেই কোনো ছাত্রের জীবন নষ্ট হোক, আমরা চাই না। কিন্তু 6 মাসের সাসপেন্ডে এই মেডিকেল পড়ুয়ারা যারা একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, শোধরাবে? থ্রেট কালচারের যে অভ্যেস তারা এতদিন ধরে রপ্ত করেছে এই লঘু শাস্তিতে, সেই সংস্কৃতি ভুলে যাবে? আপনাদের মধ্যে তো থ্রেড কালচারের অভিযোগ আছে। আপনারা কি থ্রেড কালচার এক্সিস্ট করছেন না করছেন না? আপনারা থ্রেড করতেন না করতেন না? আমি করতাম না। তাহলে কেন নাম দিচ্ছেন? আর কারা জড়িত আপনাদের এই সিস্টেমটার মধ্যে? একটু বলুন। আপনি তোর বাবা, একটু কথা বলি আপনার সাথে। আপনার পালিয়ে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন? যদি অন্যায় না করে থাকেন তাহলে তো ভয়ের কিছু নেই। তারপরে অথরিটির সঙ্গে কথা বলবো না। না, কিন্তু আপনাদের নাম তো যারা, আপনারা তো ডাক্তারি করতে এসছেন, তাই না? তা আপনাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ, আপনাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। সব ভুল অভিযোগ। মুখ দেখুন, গো বেচারা, কিচ্ছুটি জানেন না। আর ক্যামেরা দেখে তো পথ খুঁজছেন কোথা দিয়ে পালাবেন। ভাগ্যিস ওই বিমল বাবুর মতো অন্যের বাথরুমে ঢুকে পড়েননি। কিন্তু রাতারাতি তাদের শাস্তি তো বদলে গেল। কি করে? শোনা যাচ্ছে তৃণমূলের ছাত্র সংগঠনের চাপ, আর সেই চাপের মুখেই গভীর রাতে নতুন করে কমিটির কাছে শাস্তি পর্যালোচনায় পাঠানো হয়েছিল। যে থ্রেট কালচার নিয়ে এত অভিযোগ, তার কাছেই শেষ পর্যন্ত কর্তৃপক্ষ মাথা হেঁট করলো। কোনো এক্সপালশন হচ্ছে না, এবং ওখানে কোথাও এক্সপালশন শব্দটা লেখা ছিল না। থ্রেট কালচার এটা আমরাও সাপোর্ট করি না, কেউই সাপোর্ট করে না, ঠিক আছে? যদি এরকম কিছু হয়ে থাকে আমি চাই কলেজ কাউন্সিলে সেটা নিয়ে কথা উঠুক, এবং যারা সত্যি এর মধ্যে দোষী যদি কেউ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাক। কিন্তু আজকে আমরা কোনো নির্দোষকে যেন সাজা না দিয়ে ফেলি। সতীর্থদের বাঁচাতে যারা রাতভর আন্দোলন করলেন, তারা কি এটাই মনে করেন কোনো প্রমাণ ছাড়া শাস্তি হয়েছিল, শাস্তি দিয়েছিল কর্তৃপক্ষ? মুখে বলছেন থ্রেট কালচার সমর্থন করি না, তাহলে এটা কি আর একটা আর একটা বিরূপাক্ষ হয়ে ওঠার সুযোগ সতীর্থরাই করে দিচ্ছেন না? তৃণমূল ছাত্র পরিষদের ছাতার তলায় থাকা অন্য পড়ুয়ারা, এটাও কি প্রশ্রয় মানে অন্যায় নয়?
হাসপাতাল কর্তৃপক্ষের মেরুদণ্ডটা সোজা থাকলো এই থ্রেটের কাছে। দেখুন, একদিকে মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চান, আর এদের স্পর্ধা দেখুন, তখন এরা অধ্যক্ষকে গিয়ে থ্রেট করে সিদ্ধান্ত বদলাচ্ছেন। সিদ্ধান্ত পরে বুমেরাং হলে সেই দায় বর্তমান ডিন অধ্যক্ষের কাঁধেও তো চাপবে। যারা যারা তামাক খাবে তারা থ্রেট কালচারে ভয় করবে। আজকে প্রিন্সিপাল স্যার ওদের ভয় পেতেন বলেই তো ওরা প্রিন্সিপাল স্যারকে দিয়ে আজকে রাতের অন্ধকারে মিটিং চেঞ্জ হয়ে গেল। তাহলে বুঝুন, এত কিছু টিভিতে হওয়ার পরে এখনও তো দেখছি আমি নর্থ বেঙ্গলে থ্রেট কালচার চলছে, অনেক কিছুতেই আমরা মাথা নত করছি, কিন্তু করলে চলবে না। কলেজকে বাঁচাতে গেলে, শিক্ষা ব্যবস্থা, ডাক্তারি ব্যবস্থা বাঁচাতে গেলে আমাদের এখনই মাথা সোজা করতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী নিজে মেনে নিয়েছেন যেখানে স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা রয়েছে সেখানে তো আর নতুন করে ঘুঘুর বাসা খোঁজার দরকার পড়ে না। প্রশ্ন এখন, ঘুঘুর বাসা ভাঙবে কবে? বাসা ভাঙতে গেলেই তো আন্দোলন, আবার থ্রেট, আবার বদল হয়ে যাচ্ছে সিদ্ধান্ত। উত্তরবঙ্গ মেডিকেল দেখলেন, এই ঘুঘুর বাসা তো প্রাচীন, বহু পুরনো। এবার দক্ষিণের সাগর দত্ত হাসপাতাল দেখুন। সরকারি হাসপাতালগুলোয় যারা ডাক্তারি পড়ার সুযোগ পান তারা তো মেধাবী, কিন্তু সিন্ডিকেটের চক্রে না পড়ে তাদের উপায় থাকে? হাসপাতাল স্টাফের কথা শুনুন। তো মেধাবী ছাত্র, তারা আজকে যারা রেজাল্ট যখন তারা এবছর অ্যাডমিশন হচ্ছে, রেজাল্ট যখন দেখি তারা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, কিন্তু এখানে এসে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করতেই হবে। আর পড়াশোনা চোতা আছে মানে টুকলি করে পাশ করা যাবে, আর এই চোতা সাপ্লাই করা হয়। চোতা সাপ্লাই করে কে? শুনুন। কারো চোতা তোলা হয়েছে, এই রীতিমতো থ্রেট দিয়েছে কেন চোতা তোলা হয়েছে, এবং ডিসিশনটা ওরা করে দেবে কার চোতা তুলবো কার চোতা তুলবো না, মানে ওর পছন্দের লোকের চোতা তোলা যাবে না, এরকম ব্যাপার আর মানে এই যে বিরূপাক্ষ যে বাহিনী, তাদের যে দল এখানেও যারা রয়েছে। হাসপাতালের প্রিন্সিপালের মুখেও তো বিরূপাক্ষ। আমার কাছে বারবার আসতো, আমি তাকে কখনো চোখে দেখিনি সেইভাবে। তার নাম হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। সে এখানে একটা ঘর দখল করে, দুটো ঘর দখল করে ছিল। এখানে ওর কথা শুনে চলতে হবে, বিভিন্ন ধরনের, মানে কে হোস্টেল পাবে কি পাবে না, হোস্টেলে থাকবে কি থাকবে না, ক্লাস করবে কি করবে না, প্রতিটা ব্যাপারেই ওর খবরদারি চলতো। আচ্ছা, এই যে চোতা সাপ্লাই করে পাশ করানোর সিন্ডিকেট, টাকার আদান প্রদান হতো না? পড়াশোনা করবে না, ক্লাস করবে না, পরীক্ষার সময় চোতা তো করতে দিতেই হবে। এবার এই চোতা করতে দিতে হবে, এর পেছনে এবার তুই ক্লাস করবি না, তার বিনিময়ে তোকে চোতা করিয়ে পাস করিয়ে দেবো, তার বিনিময়ে পয়সার লেনদেন হয় কিনা সেটা তো আমরা বলতে পারবো না। শেষ হাসিটা অর্থবহ, কি বুঝছেন? মেধার জলাঞ্জলি। স্বাস্থ্য দফতর বলে একটা দফতর আছে তো, তারা কিস্তুটি জানতো না? স্বাস্থ্য ভবন জানতো না এটা আমি বলবো না, কারণ আমরা প্রিন্সিপালরা বেশ কিছু তথ্য স্বাস্থ্য ভবনের হাতে তুলে দিয়েছি, তো সেটা স্বাস্থ্য ভবন দেখেনি, সেই সমস্ত ডকুমেন্ট তো আমরা দিয়েছি। যদি কেউ জেগে ঘুমোতে চায় তার ঘুম ভাঙানো যায়? ডায়মন্ড হারবার হাসপাতালের প্রিন্সিপালও কদিন আগেই এই ধরনেরই অভিযোগ করেছিলেন দালাল চক্রের। তাহলে মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই? এইরকম যদি চলতে থাকে তাহলে তো ছেড়ে দেওয়া ছাড়া আমরা অনেক প্রিন্সিপালরাই ভাবনা চিন্তা করছি, নিজেদের মধ্যে যখন ডিসকাশন হয় অনেক প্রিন্সিপালই কিন্তু ভাবনা চিন্তা করছি যে এইটা যদি এখনও বন্ধ না করা যায় তাহলে কিন্তু আমাদের ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পদত্যাগ, প্রিন্সিপালদের পদত্যাগ করতে হবে যদি না সিস্টেম শুধরোয়, আর স্বাস্থ্য ভবন চুপচাপ কুলু পেটে বসে বসে দেখবে। আর যে প্রিন্সিপালের পদত্যাগের দাবি ভিতর থেকে উঠবে তাকে রিপোস্টিং করা হবে, কয়েক ঘন্টায় তাকে আবার ফিরিয়ে দেওয়া হবে স্বপদে। এটাই সিস্টেম। এভাবে ভাঙবে ঘুঘুর বাসা। বিরূপাক্ষদের স্বজাতির কেউ আবার মাথায় বসবে যদি কেউ পদত্যাগ করেন। থ্রেট কালচার চলতেই থাকবে। দেখুন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তিনি ভাঙতে পারেননি ঘুঘুর বাসা। সংঘবদ্ধ প্রতিবাদ যা স্বাস্থ্য ভবনের সামনে হচ্ছে, ভাঙতে পারবে।